গুড মর্নিং আর নমস্কার সবাইকে। আমি পৌশালী সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকালবেলা প্রায় 8টার মতো বাজে, একটু আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে মোটামুটি 15-20 মিনিট মতো সময় লেগে গেল। যেহেতু সকালের ওয়েদারটা একটুখানি চেঞ্জ হয়েছে, বিছানা ছাড়তে যেন একদমই ইচ্ছে করে না। আর উঠেই আগে আমি জানালাটা খুলে দিলাম যাতে রুমের ভেতরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোটা ঢোকে। আর রুমের ভেতরে আলো ঢুকলে না এই সময়টা রুমটা একটুখানি গরম হয়ে যায় আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে। আর জানালাতে গাছটা রেখে দিয়ে এদিকে কিন্তু মেয়ের ওয়েটটা চেক করে নিলাম। যবে থেকে মেয়ের এই সমস্যাটা ধরা পড়েছে, ডাক্তারবাবু আমাদেরকে কয়েকটা জিনিস সবসময় মেনটেন করে রাখতে বলেছে। এই যেমন ওয়েটটা, তারপরে প্রেশারটা প্রত্যেক দিনই মেপে একটা ডায়েরিতে লিখে রাখতে বলেছেন, তো সেটাই করছিলাম। কিছুদিন আগেই মার্কেট থেকে এই পাউডার কোলগেটটা কিনে এনেছি। আমরা যারা 90s কিড রয়েছি মোটামুটি সবাই এই পাউডার কোলগেটটা ব্যবহার করেছি। আমারও কিন্তু ছোটোবেলায় এটা নিয়ে অনেক স্মৃতি রয়েছে। আপনারা কারা কারা ব্যবহার করেছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এটা কিন্তু ওই রেগুলার কোলগেটের থেকে, মানে টুথপেস্টের থেকে অনেক বেশি ভালো, কারণ অনেক টুথপেস্টের মধ্যে না অনেক বেশি পরিমাণে ফ্লোরাইড থাকে, সেটা কিন্তু অনেক সময় ক্যান্সারের কারণ হতে পারে। আর এই পাউডার কোলগেটের মধ্যে ফ্লোরাইডটা অনেকটা কম থাকে বা অনেক সময় থাকে না দেখা যায়। তো সেই কারণে কিন্তু এটা ব্যবহার করা আমাদের জন্য অনেক বেশি সেফ। যেহেতু সকালবেলা উঠেই আমরা এমটি স্টোমাকে কোলগেটটা ব্যবহার করি, সেটা যদি একটুখানি চিন্তাভাবনা করে ব্যবহার করি লং রানের জন্য কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো হয়। আর এই তো এদিকে কিন্তু মেয়েকে একটুখানি টাং ক্লিন করিয়ে দিচ্ছিলাম। ব্রাশটা তো আমাকে একদমই করাতে দেয় না, মানে হাতই দিতে দেবে না। ও নিজের থেকে যেরকম পারে ব্রাশ করে। ব্রাশটা নিয়ে যদি মুখের কাছে ধরেছি ও তখনই ব্রাশ করা ছেড়ে দেয়। তো ও নিজের থেকে ব্রাশ করে আর তারপরে বাদবাকি কাজগুলো আমি কোনো রকম করে করিয়ে দিই। তো ওকে ব্রাশ টাশ করিয়ে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি। আর কালকে রাত্রেবেলা না কয়েকটা আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ওকে দিচ্ছি। যখন মেয়ে অনেকটা ছোট ছিল তখন ওকে যেরকমভাবে আলমন্ড দিতাম এখন কিন্তু সেরকমভাবে একদমই খায় না, মানে ওকে পেস্ট করে দিতাম। এখন আবার গোটা গোটা খেতেও খুব পছন্দ করে, তো খোসাটা ছাড়িয়ে ওকে দিয়ে দিতে হয়। আর এক গ্লাস জল নিয়ে ও নিজে নিজেই বসে বসে খায় আর কি। আপনারা যারা এখন থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, একটু হলেও ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকালবেলা কী খাবো চিন্তা করতে করতে মাথায় এলো আমার মা যখন এসেছিল অনেকটা পরিমাণে খই দিয়ে গিয়েছিল। আমার বাড়িতে যখন কার্তিক ব্রত হয় তখন আমার বাপি কিন্তু কার্তিক ব্রততে থাকে, বাপি ঠাকুমা, তো ওদের জন্য বাড়িতে খই ভাজা হয়। তো সেই খইটা মা আমার জন্য অনেকটা পরিমাণে এনেছিল। আর খই তো সচরাচর এমনি এমনি খাওয়া হয় না, সেই কারণে ভাবলাম আজকে সকালবেলা সবার জন্য ব্রেকফাস্টে একটু দই খই মাখা করে ফেলি। এই দই খই মাখাতে একটুখানি কলা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তবে কলা আমার কাছে ছিল না, তাই চিনি আর দই দিয়ে খইটাকে মেখে দিয়েছি। যেহেতু ওদিকে মেয়ের কাছে ওর বাবা বসেছে তাই আমাকে আর বসতে হয়নি। মেয়ে আজকাল না একদমই আমার হাতে খেতে চায় না, মানে ও সব কিছু খাবার নিজের থেকে তুলে তুলে খেতে ইন্টারেস্টেড। তো সেই কারণে ওকে জোর করিনি, ওর বাবা বসে রয়েছে, ও নিজের থেকে যতটা পারে খায়, তারপরে আমি খাওয়ানোর জন্য চেষ্টা করব। আর এদিকে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। কালকে রাত্রেবেলায় হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় 2 কেজি আলু কিনে এনেছিল, সেগুলো না রাত্রেবেলা রাখা হয়নি, এতটাই টায়ার্ড লাগছিল। তো সকালে উঠে আগে আলুগুলো জায়গায় রেখে দিলাম। আর বেডটা যেই না দেখেছি খালি হয়েছে সঙ্গে সঙ্গে আমি বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই ওরা ফ্রেশ হয়ে আবার চলে আসবে এই বেডের ওপরে। তো সেই কারণে সকালবেলা হাজব্যান্ড বাড়িতে থাকলে বেডটা খালি পাওয়া কিন্তু খুব বেশি মুশকিল হয়ে যায়। মানে এক্ষুনি বেড গুছিয়ে যাব, একটু পরেই দেখবো এসে আগের মতো অবস্থা করে দিয়েছে। তাও আমার মানসিক শান্তি, সকালবেলা উঠে বাসি বেডটা গুছিয়ে দিতে পারলে অনেকটা বেশি ভালো লাগে। রুমটাও কিছুক্ষণের জন্য একটুখানি পরিপাটি লাগে আর কি দেখতে। সকালে উঠে বাসি ঘরটা ঝাড়ু মোছা করে নেওয়া, পুজো করা আর ব্রেকফাস্টটা বানিয়ে ওদের দুজনকে খেতে দেওয়া আর আমার বেডটা গুছিয়ে নেওয়া, এই কয়েকটা কাজ আমার কাছে এতটা ইম্পর্ট্যান্ট। এগুলো না করলে যেন আমার সকালটা একদম ইনকমপ্লিট বলে মনে হয়। তো সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে। এদিকে এখন ঘরটা আমি ঝাড়ু মোছা করে নিচ্ছি। আর এই যে এটার তলায় না অনেক দিন ধরে দেখছিলাম ঝুল জমে রয়েছে, পরিষ্কার করা হচ্ছিল না, আজকে ফাইনালি সেটা করে ফেললাম। আর এই কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই। মারিয়াম মুনা, আওয়ার ভ্লগস, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, শিল্পা গিরি, পায়েল, সুস্মিতা, রিঙ্কু তুলি ব্লগার, সোনাই সাহা, পপি ঘোষ দিদিভাই, আমি
আর ক্রিয়েশন অফ শ্রুতি থেকে দিদিভাই একটা অনেক বড় কমেন্ট করেছে, আর তার মধ্যে দিদিভাই আমাকে জানিয়েছে যে আমি যেন দিদিভাইকে এরপর থেকে শ্রুতি বা শ্রুতিদি বলে ডাকি। তো আমি তোমাকে দিদিভাই বলেই ডাকছি। তুমি যে আমার প্রতি এত ভালোবাসা দেখিয়েছো তার জন্য আমি সত্যিই তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমি জানি আমি যেই পরিস্থিতির মধ্যে রয়েছি এখন, সেই পরিস্থিতিটা তোমাদের মতো মায়েরাই হয়তো ভালো বুঝবে, আর তুমি এই পরিস্থিতি পার করেছো বলে আমাকে কিছু উপদেশ দিতে পারছো। আর সত্যি কথা বলতে কি, তোমাদের মতো মানুষের এক একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক বড় একটা মোটিভেশনের কাজ করে। যতই ভেঙে পড়ি না কেন, যখন তোমাদের মতো মানুষদেরকে আশেপাশে দেখি, তোমাদের মুখ থেকে তোমাদের লড়াইয়ের গল্পগুলো শুনি, তখন আমার মনে হয় আমি ঠিক এই লড়াইতে জিততে পারবো। যখন তোমরা পেরেছো তাহলে আমি কেন পারবো না। তো যাই হোক, তোমার কথাগুলো শুনে চলার চেষ্টা করব। আমি এই মুহূর্তে পাচ্ছি না নিজে যত্ন রাখতে। এবার না মানে এই মাসে বহুবার আমাদেরকে এখানে ওখানে ছুটতে হয়েছে, ডাক্তারের কাছে যেতে হয়েছে। তো সেই কারণে এই মাসে ভীষণ পরিমাণে হ্যাপাজার্ড হয়ে আছি। সব কিছু তো আর ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তবে এই মাসে সত্যি কথা বলতে অনেক বেশি হ্যাপাজার্ড হয়ে আছি। তো এগুলো একটুখানি কাটিয়ে একটা দিশা খুঁজে পেয়ে যাই। আশা করি এরপরে নিজেকে আরও একটুখানি গুছিয়ে নিতে পারবো। আমিও চেষ্টা করছি নিজেকে গুছিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। আমাকে একটুখানি সময় দেন আর আমার জন্য একটু প্রে করেন, যাতে আমার মেয়ের চিকিৎসার আমরা একটা দিশা খুঁজে পাই। তাতে করে আমরাও অনেকটা বেশি শান্তিতে থাকবো। যে কটা দিন এই পৃথিবীতে রয়েছি হয়তো একটুখানি শান্তিতে বেঁচে থাকতে পারবো আর কি। তো যাই হোক, এখানটায় কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও মোছা শুরু করেছিলাম। তারপরে দেখলাম পাশের বাড়ি দিদির সাথে মেয়ে একটুখানি খেলাধুলো করছে। তাই সময় নষ্ট না করে আমি কিন্তু আগে বেডরুমটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার বেডরুমটা পরিষ্কার করার দিন ছিল, তবে ভাবতে পারিনি স্নানের আগে করতে পারবো। ভেবেছিলাম মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে আমি এই কাজটা করব। প্রিয়ন্তী পারমিতা বোন যে বাংলাদেশ থেকে দেখছো, সেটা কিন্তু আমি একদমই জানতাম না। কালকে তোমার কমেন্ট পড়ে বুঝতে পারলাম তুমি আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো। তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তুমি আমাকে প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তারপরে বলবো লিটিল থটস অফ মালিয়া দিদিভাই, ARI লাইফস্টাইল ব্লগ, শ্রাবণী চ্যাটার্জি, বিশ্বজিৎ, নেহাস ওয়ার্ল্ড, সঞ্চয়িতা অধিকারী, মিনা সোনার সংসার, মিটিলা B1K, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, প্রিয়াঙ্কা সেনগুপ্তা, দ্য SA চ্যাটার্জি মিনি ব্লগ, সোমা বোস, সুপ্রভা ঘোষ, রাপান দে 330 আর সুচির রহমান 45, পাপড়ি পান্ডে দে। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক দিদিভাই আর আপুরা রয়েছেন যারা আমার এই পরিবারে নতুন বা আমার এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন। তো আপনাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে ওয়েলকাম জানাই। আমার এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে আমাদের পাশে থাকবেন। তো আশা করব আপনারা সবাই আমাকে আগের মতো অনেক ভালোবাসা দেবেন আর আমার পাশে থাকবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেডরুমটা ক্লিনিং প্রায় শেষের দিকে। এই কিছুদিন আগে অবধি আমি বাড়িতে একটা হোমমেড ক্লিনিং সলিউশন বানাতাম, সেটা দিয়েই কিন্তু বাড়ির সমস্ত ফার্নিচার থেকে কিচেন থেকে সব কিছু পরিষ্কার করতাম, মানে অল ইন ওয়ান সলিউশন বলা যেতে পারে। তবে অনেক দিন ব্যবহার করে নেওয়ার পরে মাঝখানে আমার কিছুদিন মনে হচ্ছিল একটুখানি কলিংটা ব্যবহার করা যাক। তো সেই কারণে এই মাসে আমি একটা কলিং কিনেছি। এখন তো সব জায়গাতেই কলিংটা ব্যবহার করছি। বিশেষত আয়নার ক্ষেত্রে দেখেছি কলিং দিয়ে মুছলে তারপরে কিন্তু ওই কাপড়ের একটা দাগ রয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় আয়নাটা যদি খবরের কাগজ দিয়ে পরিষ্কার করা যায়, সেটা কিন্তু কলিংয়ের থেকেও ভালো পরিষ্কার হয়। আর কলিংটাও এমনিতে একটুখানি বেশি দাম নেয়, সেই কারণে আমি একটু সেভিংস করার জন্য কলিংটা কম কিনে থাকি, হোমমেড সলিউশনটা বেশি ব্যবহার করি। আর মাঝে মধ্যে মন চাইলে এক আধটা কলিং কিনে নিই। একটা বাচ্চা নিয়ে আমরা এত হিমশিম খেয়ে যাই, ভাবুন তো যাদের বাড়িতে দুটো বাচ্চা থাকে তাদের অবস্থা কী হয়। তো আমার মেয়েকে নিয়ে আমি প্রত্যেক দিন এরকমভাবে ছোটা দৌড়া করতে থাকি। তো আজকে এখানটায় একটার জায়গায় দুটো উপস্থিত আছে। তো বাড়িঘরের অবস্থাটা একটুখানি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা তো শুধু লিভিং রুমের অবস্থা, এমনকি বেডরুমের খাট থেকে শুরু করে ওই আরেকটা রুমের খাট, সব জায়গাতে খেলনাপাতি ছড়িয়ে একাকার করে রেখেছে। তো যেহেতু খেলছে বাচ্চারা নিজের মতো করে, আমি আর ওদেরকে মানা করিনি। আর মেয়েও এখন আমার কোলে আসতে চাইছে না, এটা আমার জন্য অনেক ভালো একটা ব্যাপার। তো সেই কারণে ওদেরকে খেলতে দিয়েছি, আর শুধু দেখে ভাবছি যে কখন পরিষ্কার করব। এদিকের কাজগুলো সেরে রান্নাবান্না করতে করতে ফাঁকে ফাঁকে ভাবছি ক্লিন করে নেব। আর এদিকে আজকে আপনাদের সাথে একটা গাছের অমৃত শেয়ার করি। এটা এক কথায় অমৃতের থেকে কম নয় গাছেদের জন্য। তো এটা হচ্ছে অনেক ধরনের ফল আর সবজির যে খোসাগুলো হয়,
সেগুলোকে জলের মধ্যে 5-6 দিন মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এর মধ্যে আমি 1.5-2 লিটার মতো জল মিশিয়ে দিয়েছি, একদম ডাইলিউটেড করে দিয়েছি, মানে পাতলা করে। তারপরে আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো আপনারা যারা ছাদ বাগান করেন তারা কিন্তু সবজির খোসা না ফেলে দিয়ে বা ফলের খোসা না ফেলে দিয়ে 7-8 দিন যদি কোনো একটা ছোট্ট জায়গার মধ্যে ওগুলোকে ভিজিয়ে রাখতে পারেন, আর সেটা যদি সপ্তাহে 1 দিন এরকম গাছের গোড়াতে দিতে পারেন, সত্যি কথা বলছি গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হবে। তবে আপনার বাড়ির মধ্যে যে সমস্ত গাছগুলো থাকে, বিশেষত ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে কিন্তু জল দেওয়ার সময় একটুখানি দেখে শুনে দিতে হয়। ওদের যদি গোড়া বেশি ভিজে যায় তাহলে কিন্তু পচে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো আমি দেখে শুনে সমস্ত গাছে জল দিয়ে একদম স্নান করে সোজা চলে এসেছি কিচেনে। আগের দিনই মার্কেট থেকে অনেক কটা মূলো কিনে এনেছিলাম, তার সাথে কয়েকটা শাকও ছিল। সেই শাকগুলোকে আর ফেলিনি, তার সাথে একটুখানি ওই যে ফুলকপি যে ডাঁটাগুলো হয়, মোটা মোটা ডাঁটা, সেগুলো দিয়ে মূলো শাক আর ফুলকপির ডাঁটা ভাজা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু মেয়ের ফল খাওয়ার সময় হয়ে গিয়েছে, আজকে ওকে একটুখানি শশা দিচ্ছি। শশার মধ্যে একটু লবণ মিশিয়ে দিলে ও আজকাল খেতে খুব পছন্দ করে, যেহেতু নিজের থেকে কামড়ে কামড়ে খায়। খুব একটা বেশি খাবে না, ওই 1-2 স্ট্যান্ডই হয়তো খাবে, মাঝখানে নরম নরম অংশগুলো, কিন্তু এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে না ও খুব পছন্দ করে। তো ওকে আর ওর বাবাকে একটু শশা কেটে দিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমার মূলো শাকটাও ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আর একটুখানি তেল নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি একটু আলু আর বরবটিকে ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে আমি এই আলু বরবটির পোস্ত করব, তবে পোস্তটা না আমি নিজের থেকে বাটছি না। আমার মা যখন ভেলোর গিয়েছিল, আগের বারেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভেলোর যাওয়ার সময় পোস্ত তো কোথাও বাটতে পারি না, সেই কারণে বাড়িতে পোস্তটাকে ভেজে একদম গুঁড়ো করে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অনেক কটা পোস্ত বেঁচে গিয়েছিল, সেটা এখন আমি নিয়ে চলে এসেছি, ওটা দিয়ে পোস্ত বানাবো। আর এদিকে হাজব্যান্ডের জন্য একটা সিম্পল টিফিন বানিয়ে নিচ্ছি। আজকে একটুখানি চিজ স্যান্ডউইচ বানাচ্ছি, খুবই সিম্পলভাবে বানানো, তবে এটার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। প্রথমে ব্রেডের ওপরে একটুখানি টমেটো কেচাপ আমি লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা পাস্তা সস থাকে সেটাও দিতে পারেন। তারপরে দিয়েছি একটা চিজ স্লাইস আর একটুখানি অরিগানো, আর ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার সাথে কিন্তু চিজের কম্বিনেশনটা বেশ ভালো লাগে, আর ওরকমভাবেই আমি ওটাকে গ্রিল করে নেব। আর এদিকে আমার আলু বরবটিটা ভাজা হয়ে গিয়েছে। পোস্তটা দেওয়ার আগে আমি আলু বরবটি ভাজা তুলে রেখে দিলাম গোপালের জন্য, কারণ এই পোস্তটা না মায়ের আমিষ কড়াইতে বানানো, সেই কারণে পোস্তটা আমি গোপালকে দিতে পারি না। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য আরও একটা ব্রেডে আমি একটুখানি পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি। যখন আমি হাজব্যান্ডকে স্যান্ডউইচ বানিয়ে দিই সেটা কিন্তু একটু হেভি করে বানিয়ে দিই, তবে আজকে যেহেতু কোনো রকমের সবজি টবজি দিইনি, একদম হালকা একটা স্যান্ডউইচ হয়েছে। আর ওটা না ওই সন্ধেবেলার খিদেটা একদমই মেটাতে পারে না, সেজন্য সন্ধেবেলা আর একটুখানি ভারী করার জন্য আমি একটা পিনাট স্যান্ডউইচ দিয়েছি আর একটু শসা, আর তার সাথে স্প্রাউটেড কয়েকটা ছোলা দিয়ে দিচ্ছি। এগুলো খেলে সন্ধেবেলাটা খিদে অনেকটাই কম পাবে। আর ওই অফিসে কাজ বাজের সময় যদি পেটে খিদে থাকে তাহলে বলুন তো কেমন লাগে, একদমই ভালো লাগে না, মানে কাজ করাতেও মন লাগে না। তো সেই কারণে আমি সন্ধেবেলাটা হাজব্যান্ডকে একটু হেভি খাবার দেওয়ারই চেষ্টা করি। আর এই তো স্যান্ডউইচগুলো রেডি হয়ে গিয়েছে, একদম ভালোভাবে কাট করে এটাকে আমি টিফিন বক্সে ভরে ওর ব্যাগে আগে ভরে দিয়ে চলে এলাম, তা না হলে মাঝপথে এই সমস্ত রান্নার ফাঁকে আমি একদমই ভুলে যাই। আর এখানটায় কিন্তু একটা ডাল বানাচ্ছি। এই মুহূর্তে এই ডালটার নাম আমার ঠিক মনে পড়ছে না, শ্বশুরবাড়ির থেকে এটাকে কড়াই ডাল বলা হয়। তো এই ডালটা না আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দেখি যে এটার অনেক সময় লাগছে। আর এর পেছনে আমার এতটা সময় বেরিয়ে গিয়েছে যে এই রান্নাটা করতে গিয়ে মোটামুটি ঘন্টাখানেক আমার সময় লেগে গিয়েছে। তো ডালটা সেদ্ধ হতে হতে ওর ফাঁকে একটু সিম আর মূলো দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার প্রেশার কুকারে দিয়ে 7-8টা সিটি দিতে মোটামুটি ডালটা সেদ্ধ হয়েছে। তো এই ডালের যদি আপনাদের কাছে কোনো রকমের রেসিপি থাকে শীতের সময় বানানোর জন্য, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, খুব ভালো হয়। তো যাই হোক, ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে যেমন করে ডাল ছোঁক দেওয়া হয় সেরকমভাবে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে হাজব্যান্ডকে অফিস বের করে দিয়েছি। আর এদিকে কালকে রাত্রেবেলা ঠাকুরের কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন আমি গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি। আগের দিনের ভিডিওতে পপি দিদিভাইয়ের একটা অনেক বড় কমেন্ট পেয়েছি, দিদিভাইয়ের মেয়েরও কিছু একটা সমস্যা রয়েছে শারীরিকভাবে। তো সেটা পড়ে আমার সত্যি অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। দিদিভাই, তোমার মেয়ের জন্য অনেক বেশি ভালোবাসা রইল, ভগবানের কাছে প্রার্থনা অবশ্যই করব যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে এটুকু বলবো, ইন্ডিয়া যখনই আসবে, কলকাতা বা ভেলোরে যদি কখনো ডাক্তার দেখাতে চাও আর আমার কাছে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে জানিও। আমার তরফ থেকে যতটুকু পারবো আমি সাহায্য করার চেষ্টা করব। এটা শুধু বলার জন্য বললাম না, আমি সত্যি কথাই বললাম। তোমার সাথে অন্যভাবে তো কন্ট্যাক্ট করতে পারবো না, তাই ভিডিওর মধ্যেই জানাচ্ছি। যদি আমাকে কোনো রকম কোনো সাহায্যে লাগে তাহলে এই বোনটাকে অবশ্যই জানিও।
তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।